হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার হচ্ছে 7.1, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার হচ্ছে 6.1। ক্যাশ বাজেট আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো ক্যাশ বাজেট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখবো হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ মান্থ অফ ক্যাশ বাজেট, অর্থাৎ একাধিক মাসের ক্যাশ বাজেট করব। আর ফরম্যাট নাম্বার 2 আমরা শিখবো 1 মান্থ ক্যাশ বাজেট, অর্থাৎ এক মাসের ক্যাশ বাজেট আমরা শিখবো। এই দুইটা ফরম্যাটের মধ্যে 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি বেশি ইম্পর্টেন্ট, 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি লেস ইম্পর্টেন্ট। আমরা দুইটা ফরম্যাটই তোমাদের করে দিব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি এর 17 নম্বর প্রশ্ন হয়েছিল, অর্থাৎ 10 মার্কের ম্যাথ আসছিল। 2018 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে কোনো প্রশ্ন হয় নাই, 24 সালে পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষা দিবে হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। 2025 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতে প্রশ্ন আসতে পারে, তবে পার্ট বি এর প্রশ্নগুলো খুব রেয়ার। এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসে। তাহলে বোঝা গেল যে এই চ্যাপ্টারকে আমরা 10 মার্কে টার্গেট করে পড়ব। তো এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য প্রথমে আমরা বেসিক ক্লিয়ার করব, এরপর আমরা দুই একটা অঙ্ক করব। তাহলে আমাকে একটু বলো তো দেখি, এই চ্যাপ্টার আমরা কত মার্কে টার্গেট করে শুরু করতেছি? 10 মার্ক। 10 মার্কে 10 টার্গেট। মার্ক। ওকে, এবার আসি আমরা মিউচুয়াল এক্সক্লুসিভ মান্থ অফ ক্যাশ বাজেট, অর্থাৎ একাধিক মাসে ক্যাশ বাজেট আমরা কিভাবে করব তার একটা নমুনা আমরা একটু দেখব। তো ক্যাশ বাজেট করার জন্য প্রথমে লিখতে হবে নেম অফ কোম্পানি, এরপরে ক্যাশ বাজেট, তারপরে আমরা 2 মাসে ক্যাশ বাজেট করা লাগতে পারে, 3 মাসে লাগতে পারে, 4 মাসে, 5 মাসে, 6 মাসে। তো আমরা যে কয় মাসেরই বাজেট করব আমরা লিখব সেখানে ফর, যদি আমরা 3 মান্থের যদি করি তাহলে আমরা লিখব 3 মান্থ এন্ডিং। তো 3 মাসের মধ্যে যে মাসটা সর্বশেষ সেই মাসটার নাম লিখে যত সাল আছে 70 সালটা লিখবো। আমরা যদি মনে করো ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য যদি করি তাহলে আমরা লিখবো ফর 3 মান্থ এন্ডিং মার্চ 2026 জন্য করলে 2026 সাল লিখবো। অর্থাৎ যে কয় মাসে বাজেট করব সর্বশেষ মাসের নামটা আমরা এটা লিখে দিব। এরপরে ডিটেলসের মধ্যে আমরা যে কয় মাসে বাজেট করব প্রত্যেকটা মাসের জন্য একটা করে ঘর হবে। যেমন আমরা এখানে লিখছি 3 মাসে যদি বাজেট করি তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের বাজেট যদি করি তাহলে 3 মাসের জন্য 3টা, যদি 2 মাস করি তাহলে 2 মাসের জন্য 2টা, 4 মাস করলে 4 মাসের জন্য 4টা দাগ কাটবো। এখন অঙ্কটা শুরু করবো কিভাবে? আমাদের এই ক্যাশ বাজেট করার জন্য ক্যাশ বাজেটের মেন উদ্দেশ্য হচ্ছে ব্যালেন্স সিডি বের করা। মেন উদ্দেশ্য কি বলো দেখি? ব্যালেন্স সিডি বের করতে ব্যালেন্স হবে। সিডি বের করা। এন্ড ব্যালেন্স সিডিটা বের করার নিয়ম হচ্ছে টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্ট আমরা বিয়োগ করব। এখন টোটাল রিসিপ্টটা কিভাবে বের করব? টোটাল রিসিপ্টের মধ্যে প্রথমে দিব হচ্ছে ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স বিডিটা শুধুমাত্র প্রথম মাসের জন্য দেয়া থাকবে, বাদ বাকি মাসের জন্য ব্যালেন্স বিডি দেয়া থাকবে না। তাহলে প্রথম মাসের জন্য ব্যালেন্স বিডি দেওয়া থাকবে। এই ব্যালেন্স বিডির পরে আমরা দিব রিসিভ, অর্থাৎ যে সমস্ত আইটেমের ফলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় ওই সমস্ত আইটেমগুলি আমরা দিব হচ্ছে রিসিভের মাধ্যমে। রিসিভের মধ্যে কি কি? যেমন ক্যাশ সেলস, নগদে বিক্রি করে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। ফ্রম ডেপ্টর্স, ডেপ্টর্সের কাছ থেকে আমরা কালেক্ট করি, এর ফলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া যদি অন্য কোনো আইটেম থাকে যে আইটেমের জন্য নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেটা আমরা রিসিভের মধ্যে দিব। তাহলে ব্যালেন্স বিডি সহ রিসিভের সবগুলো আইটেম যোগ করার পর হবে আমরা টোটাল রিসিভ। এরপরে রিসিভের পর আমরা দিব হচ্ছে পেমেন্ট, অর্থাৎ যে সমস্ত লেনদেনের ফলে নগদ টাকার পরিমাণ কমে যায় ওই সমস্ত আইটেমগুলি আমরা এই পেমেন্টের মধ্যে দিব। পেমেন্টের আইটেমগুলি কি কি? যেমন ক্যাশ পারচেস, অর্থাৎ নগদে ক্রয় করে নগদ টাকার পরিমাণ চলে যায়। টু ক্রেডিটর্স, পাওনাদারকে যদি পরিশোধ করা হয় নগদ টাকার পরিমাণ কমে যায়। এবারে ওয়েজেস পেড করলে আদার এক্সপেন্স, সেলস কমিশন, ট্যাক্স পেড, রেন্ট পেড, প্ল্যান পারচেস, এই সমস্ত কিছুর জন্য নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম রিসিভের মধ্যে আসবে যে সমস্ত আইটেমের জন্য নগদ টাকা বৃদ্ধি পাবে সেটা রিসিভ, আর যে সমস্ত আইটেমের জন্য নগদ টাকার পরিমাণ কমে যাবে সেটা কোথায় দিব আমরা? টোটাল পেমেন্টে। পেমেন্টে। তাহলে এই পেমেন্টগুলি যোগ করা হবে টোটাল পেমেন্ট। টোটাল পেমেন্টকে আমরা বি দ্বারা প্রকাশ করব, টোটাল রিসিভকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তাহলে ব্যালেন্স সিডির সূত্র হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ টোটাল রিসিভের টাকা থেকে টোটাল পেমেন্টের টাকা বাদ দিলে আমরা কি পাবো? ব্যালেন্স সিডি পাবো। এখন
তাহলে একটুখানি কথা হচ্ছে যে বললেন স্যার ব্যালেন্স বিডি শুধুমাত্র প্রথম মাসের জন্য দেওয়া হবে, তাহলে পরবর্তী মাসগুলি ব্যালেন্স বিডি কিভাবে পাবো? মনে রাখতে হবে প্রথম মাসের জন্য যেটা ব্যালেন্স সিডি, দ্বিতীয় মাসের জন্য সেটা হবে ব্যালেন্স বিডি। আবার দ্বিতীয় মাসে যেটা ব্যালেন্স সিডি হবে এটা হবে আবার তৃতীয় মাসের জন্য কি ব্যালেন্স বিডি। ঠিক আছে, তার মানে প্রথমটা থাকলে বাদ বাকিগুলো আমাদের অটো বের হয়ে যাবে। তাহলে এইভাবেই হচ্ছে আমরা ক্যাশ রিসিভ অঙ্কটা করব, ক্যাশ বাজেট অঙ্কটা করব। এখন প্রশ্ন হচ্ছে এই ক্যাশ বাজেট অঙ্ক করার জন্য কিছু আমাদের সাপোর্টিং ওয়ার্কিং করতে হয়। এই ওয়ার্কিংগুলি বোঝা মানেই হচ্ছে অঙ্কের 80% শেষ। তো এই ওয়ার্কিং করার জন্য আমাদের কিছু কথা মনে রাখতে হবে, যেখানে আমরা এখন আলোচনা করব। তো ওয়ার্কিং করার জন্য আমাদের সবচেয়ে প্যাচ লাগে হচ্ছে হাফ মান্থ, 1/4, 1/5। এই অঙ্কগুলি, এই আইটেমগুলি বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো আমি শেষের থেকে শুরু করি, যেমন 1/1/5, 1/5 মানে 5/1 ভাগ। তো প্রশ্ন কোনো আইটেমের সাথে যদি 1/5 মান্থ লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যত ভাগ থাকবে এই ভাগটা হচ্ছে, প্রশ্নে যত ভাগ থাকবে এই ভাগটা হচ্ছে প্রিভিয়াস মান্থের ভাগ, আর বাদ বাকি অংশটুকু হবে কারেন্ট মান্থের। যেমন এখানে আছে 1/5, অর্থাৎ 5/1 ভাগ, তাহলে 5/1 ভাগটা হবে প্রিভিয়াস মান্থের। তাহলে 5/1 যদি আগের মাসে হয়, তাহলে 5/1 ভাগ বাকি থাকে? 5/4 ভাগ। তাহলে এখানে 5/4 ভাগ হবে কি কারেন্ট মান্থের। যেমন 1/4, এক্ষেত্রে আমাদের 1/4 হবে প্রিভিয়াস মান্থের, মানে 4/1 ভাগ হবে আগের মাসের, আর 4/1 ভাগ থাকে বলো দেখি? 3 ভাগ। ওই 3 ভাগ হবে কোন মাসের বলো দেখি? কারেন্ট মান্থের। তাহলে বলো তো দেখি 1/8 মান্থ যদি থাকে, তাহলে এটা আমরা কিভাবে করব? কারেন্ট মান্থে কত হবে, এই প্রিভিয়াস মান্থে কত হবে, কারেন্ট মান্থে কত হবে? প্রিভিয়াস মান্থে হবে 8/1 ভাগ এবং কারেন্ট মান্থে হবে 8/7 ভাগ। গুড, এই তো 8/3 ভাগ। ওকে, থ্যাংক ইউ, ভালো বুঝতে পারছো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন যদি হাফ মান্থ থাকে, তাহলে হাফ মান্থের মধ্যে কি? হাফ মান্থ হলো প্রিভিয়াস মান্থ, আর বাকি হাফ মান্থ কি বলো দেখি? কারেন্ট মান্থ। কারেন্ট মান্থ। আশা করি বুঝতে পারছো। এই হাফ মান্থ যে কথা, আর চশমা যদি লেখা যায় ফার্স্ট অ্যান্ড 16 মান্থ, অর্থাৎ মাসের প্রথম দিন দেয় এবং 16তম দিনে দেয়। তার মানে কথাটা মানে কি, মাসে কয়বার দেয়? 2বার। আর মাসে 2বার দেয় মানে কি হাফ মান্থ। তাহলে ফার্স্ট অ্যান্ড 16 মান্থ যে কথা 1/2 একই কথা। আবার যদি বসা লেখা থেকে 0.5 মান্থ, এই কথাটা মানে হচ্ছে মাসে কয়বার দেয়? 2বার দেয়। তাহলে এই তিনটা কথাই হচ্ছে একই। তাহলে হাফ মান্থের ক্ষেত্রে কাজ হচ্ছে প্রিভিয়াস মান্থের অর্ধেক, আর কারেন্ট মান্থের কি অর্ধেক। 1/4 এর ক্ষেত্রে কাজ হলো 1/4 এর আগের মাস, আর 4/3 ভাগ হচ্ছে কারেন্ট মান্থ। 1/5 যদি থাকে, তাহলে 1/5 হচ্ছে আগের মাসের, আর 4/5 হচ্ছে কোন মাসের? কারেন্ট মান্থের। তাহলে এগুলো আস্তে আস্তে আমরা যখন বুঝবো তখন এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। 4 নাম্বারটা এটা লেখা থাকতে, এইটা যদি লেখা থাকে খুব ইম্পর্টেন্ট, লেখা থাকবে যদি ফলোয়িং মান্থ লেখা থাকে। ফলোয়িং মান্থ মানে তারপরের মাস। ফলোয়িং মান্থ যদি থাকে, তাহলে যে মাস আছে তার সাথে আরো অতিরিক্ত কত যোগ করতে হবে? 1 মাস। এক যোগ করতে হবে। যেমন মনে করো লেখা আছে ফলোয়িং মান্থ 3, অর্থাৎ 3 মাসে পরে, তাহলে 3 মাস তো আসেই, 3-এর সাথে আরো কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। তখন আমাদের কত হবে বলো দেখি? 4 মান্থ। তাহলে ফলোয়িং মান্থ যদি লাগে, তাহলে তার সাথে অতিরিক্ত ভাবে কত যোগ করব? 1 যোগ করব। ঠিক আছে, তাহলে এই আইটেমগুলি আমাদের মনে রাখলে আমাদের ওয়ার্কিং করা আমাদের জন্য কি হবে? সহজ হয়ে যাবে। তো এইটুকু হচ্ছে বেসিক আলোচনা আমরা করলাম। এখন আমরা একটু 2-1টা অঙ্ক করব। আজকে আমরা 2টা অঙ্ক দেখব, বেসিক কোশ্চেন 2টা অঙ্ক। বেসিক কোশ্চেন আশা করি প্রথম প্রশ্নটা বুঝলেই আমাদের ক্যাশ বাজার সম্পর্কে 50% থেকে 60% পর্যন্ত ধারণা হয়ে যাবে। তো আসেন, প্রথম প্রশ্নটা 2018 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন। প্রশ্ন বলছে পিপিআর এ ক্যাশ বাজেট অফ গ্রিন লাইন লিমিটেড ফর জুলাই টু সেপ্টেম্বর। তাহলে আমাদের জুলাই থেকে সেপ্টেম্বর মাস মানে কয় মাসে বাজেট করতে হবে? 3 মাসের বাজেট করতে হবে 2008 ফ্রম দ্য পার্টিকুলার গিভেন বিলো। এখানে পার্টিকুলার ঘরে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত টোটাল 6 মাসের তথ্য দিয়ে আছে। এখন এরপরে এই 6 মাসের তথ্যের মধ্যে কি কি আছে? সেলস আছে। বলা তো দেখি সেলসটা কি রিসিভ আইটেম না পেমেন্ট আইটেম? রিসিভ আইটেম, গুড। পারচেজটা কি আইটেম? পেমেন্ট আইটেম। ওয়েজেস, আদার এক্সপেন্স, এগুলো কি আইটেম? পেমেন্ট আইটেম। তাহলে সেলসটা রিসিভ আইটেম, আর বাদ বাকি সবই কি আইটেম? পেমেন্ট আইটেম। এখন সমন্বয়ে আমাদের এ থেকে এইচ পর্যন্ত আইটেমগুলি দিয়ে আছে। আমরা প্রত্যেকটা আইটেম পড়বো, এরপর আমরা একটা একটা অঙ্ক করব।
তো প্রথমে লেখা আছে ক্রেডিট অ্যালাউ টু কাস্টমার, মনে রাখবেন এই কাস্টমার মানে হচ্ছে ডেপ্টরস। কাস্টমার মানে কি বলো দেখি? ডেপ্টর। ডেপ্টরস। এই ডেপ্টরস এর ক্ষেত্রে বলছে 2 মান্থ। তাহলে মনে রাখবেন যখন দেনাদারের পরিমাণ বের করব তখন আমাদের কয় মাস যাইতে হবে বলো দেখি? 2 মাস যাইতে 2 হবে। মাস। and from সাপ্লায়ার, সাপ্লায়ার মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। সাপ্লায়ার মানে কি বলো দেখি? অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল ক্ষেত্রে 1 মাস। তাহলে মনে রাখতে হবে আমরা যখন দেনাদার বের করব তখন আমাদের 2 মাস কাউন্ট করতে হবে, আর যখন পাওনাদারের পরিমাণ বের করব তখন কয় মাস কাউন্ট করব? 1 মাস কাউন্ট করব। 1 মাস। বি নাম্বার বলছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্স, অর্থাৎ এই ওয়েজেস এবং আদার্স এই দুইটাই নিয়ে কথা বলছে হাফ মান্থ। তাহলে হাফ মান্থের ক্ষেত্রে আমরা জানি প্রিভিয়াস মান্থের অর্ধেক, আর কারেন্ট মান্থের কি বলো দেখি? অর্ধেক। গুড, এটা মনে জানি থাকে গেলা। 3 নাম্বার বলছে সেলস অ্যান্ড পারচেজ, অর্থাৎ ক্রয় এবং বিক্রয় উভয়টার মধ্যে বলছে 10% অন ক্যাশ। নগদে ক্রয় নগদে বিক্রয় হচ্ছে 10%। তাহলে নগদে বিক্রয়টা রিসিভ আইটেমে দিব নাকি পেমেন্ট আইটেমে দিব? ক্যাশ সেলসটা রিসিভ আইটেম আছে। আর ক্যাশ পারচেজটা পেমেন্ট পেমেন্ট আইটেম আছে। তাহলে 10% নগদে গেল। এমন বলছে 90% অন ক্রেডিট, মানে বাদ বাকি 90% হচ্ছে বাকিতে। এখন বাকিতে বিক্রয় মানে হচ্ছে দেনাদার, বাকিতে ক্রয় মানে কি? পাওনাদার। ডি নাম্বার প্রশ্নে বলছে সেলস কমিশন 2% অন সেলস। তাহলে সেলস কমিশন, সেলসের উপর আমরা কমিশন দিব। তাহলে কমিশন দেয় মানে নগদ টাকার পরিমাণ কমে যাবে। তাহলে এটা পেমেন্ট আইটেম। এই আইটেম সবে বলছে 2% অন সেলস, অর্থাৎ সেলসের উপর 2% ধরতে হবে। কিন্তু কোনটার উপর ধরবো? প্রশ্নে বলছে ইন পেয়েবল ইন দ্য মান্থ, ইন পেয়েবল ইন দ্য মান্থ ফলোইং দ্য মান্থ অফ কালেকশন, মানে যে মাসে কালেক্ট করবে, ফলোইং মানে কি তারও 1 মাস পরে। তাহলে কালেকশন মান্থ মানে কি এই দেনাদারটা কালেকশন করবে কয় মাসে? 1 মাসে না 2 মাসে? আমাদের প্রশ্নের শুরুতে ছিল 2 মাসে। 2 মাস। এই 2 মাসের সাথে ফলোইং মান্থ আছে, তার সাথে আরো কত যোগ করতে হবে? এক যোগ করতে 1 হবে। যোগ। তাহলে সেলস কমিশনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা কয় মাস যাব? 3 মাস। 3 কয় মাস বলো দেখি? 3 মাস। 3 মাস। এই নাম্বার বলছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেয়েবল, এই যে পেয়েবল ইন আগস্ট, তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এটা কি রিসিভ আইটেম না পেমেন্ট আইটেম? পেমেন্ট আইটেম স্যার। পেমেন্ট আইটেম। রেন্ট পেয়েবল ইন ক্যাশ পার মান্থ, তো রেন্ট পেয়েবল একটা পেমেন্ট আইটেম। প্ল্যান পারচেস এটাও পেমেন্ট আইটেম। আর বলছে দ্য ক্যাশ ব্যালেন্স অফ 1 জুলাই 1,30,000, অর্থাৎ জুলাই 1 তারিখে ব্যালেন্স বিডি দিয়ে আছে 1,30,000 টাকা দিয়ে আছে। বুঝতে পারছি সবাই? এখন আসেন আমরা তাহলে অঙ্কটা শুরু করব। এখানে আমাদের কিছু ওয়ার্কিং করছে, এই ওয়ার্কিংগুলো আমরা মুখে মুখে করে নিব। হ্যাঁ, এটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে প্রথমে লিখছি গ্রিন লাইট ক্যাশ বাজেট ফর 3 মান্থ, কোন মাসে শেষ হবে? সেপ্টেম্বর। লিখছি এন্ডিং সেপ্টেম্বর 2008। ডিটেলস বা পার্টিকুলার লিখতে পারেন জুলাই টাকা, আগস্ট টাকা, সেপ্টেম্বর টাকা। প্রথমে দিচ্ছি ব্যালেন্স বিডি। তাহলে আমাদের জুলাই মাসে ব্যালেন্স বিডিটা প্রশ্নে ছিল, আর বাদ বাকি দুইটা দেওয়া নাই, এটা আমরা অটো বের করে নিব, এটা না টেনশন করার দরকার নাই। রিসিভ আইটেমের মধ্যে কি কি যাবে? বিক্রয়ের মধ্যে আমাদের 10% ছিল নগদ। 10% কি? নগদ। এখন মনে রাখবেন নগদ ক্রয় বা নগদ বিক্রয় ক্ষেত্রে যে মাসে নগদ যে মাসে বিক্রয় ওই মাসের ধরবো, যে মাসের ক্রয় ওই মাসের উপর আমাদের পার্সেন্ট ধরবো। নগদের ক্ষেত্রে যে পার্সেন্ট ধরবো কোনো মাস আগেও যাওয়ার দরকার নাই, কোনো মাস পরেও যাওয়ার দরকার নাই। তাহলে আমরা করতেছি জুলাই মাস। তাহলে জুলাই মাসে কত টাকা বিক্রি করছি একটু বলো তো দেখি? 9 লাখ স্যার। 9 লাখ। এই 9 লাখের কত পার্সেন্ট নগদ? 10%। আগস্ট মাসে 8,50,000 10% নগদ বিক্রয়। সেপ্টেম্বরে 8 লাখ টাকা কত পার্সেন্ট নগদ বিক্রয়? 10% তাহলে এখানে হবে 90,000, এখানে 85,000, এখানে কত হবে? 80,000 নাকি? তাহলে আমরা এখানে দিছি ক্যাশ সেলস জুলাইতে 90, আগস্টে 85 এবং সেপ্টেম্বরে 80,000। ক্যাশ সেলসটা কি বুঝতে পারছি? এবার 10% যদি নগদে বিক্রয় হয় তাহলে বাকিতে কত পার্সেন্ট? 90%। এখন বাকিতে 90% মানে বাকিতে বিক্রয় মানে দেনাদার। দেনাদারের ক্ষেত্রে কয় মাসের কথা বলছিল? 1 মাস না 2 মাস বলো দেখি? 1 মাস স্যার। ভালো করে বলো। 2 মাস। হ্যাঁ, 1 2 মাস মাসে স্যার। সাপ্লাইয়ের ক্ষেত্রে। দেনাদার ক্ষেত্রে কয় 2 মাস? মাস। 2 মাস। 2 এবার মাস খেয়াল স্যার। করেন এই যে প্রশ্নের মধ্যে 2 মাস 3 মাস যে কয় মাসে থাকুক, আমরা যে মাসে করব ঠিক তার আগে যাইতে হবে, পিছনে না। কিসে বলো দেখি? আগে যাইতে হবে। যেমন দেনাদার ক্ষেত্রে 2 মাস বলতে হলে এই জুলাই মাসে যদি দেনাদার বের করে দেয় তাহলে জুলাই মাসের 2 মাস আগে কি মাস বলো দেখি? মে মাস।
মে মাস মে স্যার। বুঝতে পারছি কথা? যে কয় মাসে থাকবে পিছনে না, আগে যাইতে হবে। তাহলে জুলাই মাসের দেনাদার আমরা বের করব তার ২ মাস আগে, মে মাসে দেনাদার বিক্রয় কত ছিল? ৮ লাখ টাকা। এই ৮ লাখ টাকার কত পার্সেন্ট দেনাদার? ১০% নাকি ৯০%? 90% স্যার। ৯০। তাহলে এই ৮ লক্ষ টাকার ৯০% হবে ৭,২০,০০০ টাকা। বুঝতে পারছি? জি স্যার। এবার আমি যদি আগস্টে বের করি, তাহলে আগস্টের ২ মাস আগে কি মাস? জুন মাস স্যার। তাহলে জুন। জুন মাসে ৭,৫০,০০০ টাকা কত পার্সেন্ট ধরবো? 90%। সেপ্টেম্বরের টাকা কোন টাকার উপর ৯০% ধরবো? জুলাইয়ের স্যার। জুলাই ৯ লাখ টাকার উপরে। তার মানে প্রথম মাসটা যদি ধরতে পারি, বাদ বাকি সব অটো চলে আসে। তাহলে ৮ লাখে ৯০%, ৭,৫০,০০০ ৯০% এবং ৯ লাখে ৯০%। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই কথাগুলি যেগুলো আমরা মুখে বের করলাম সেগুলো আমরা এখানে দিয়ে দিছি। ঠিক আছে? এখানে দিছি। আপনি এগুলো দিতে বা নাও দিতে পারেন। তাহলে কত হলো? ৭,২০,০০০, ৬,৬৫,০০০ এবং ৮,১০,০০০। তো রিসিভ আইটেমের ২টা আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। এবার আমরা টোটাল রিসিপ্টটা পরে বের করব, পেমেন্টে চলে যাই। প্রথমে ক্যাশ সেলস, সরি ক্যাশ পারচেস। তাহলে নগদে ক্রয় কত, নগদে বিক্রয় কত পার্সেন্ট, ক্রয় কত পার্সেন্ট? 10%। তাহলে আমাদের পার্চেস দেওয়া তো জুলাই মাসে কত টাকা ছিল? 9 লাখ স্যার। 9 লাখ টাকা। তাহলে পার্সেস পার্চেস কত টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকার কত পার্সেন্ট নগদে ক্রয়? 10%, 10%। আগস্টের কোন টাকার উপর ধরবো 10%? 4.5 লাখ, 4.5 লাখ। আর সেপ্টেম্বরে 3.5 লাখ। 3.5 লাখ। তাহলে আমরা এই যে নগদ ক্রয় লিখছি 50,000, 4 লাখ 45,000, 35,000। নগদ ক্রয়টা ক্লিয়ার? জি স্যার। এবার 10% যে নগদ হয়েছে, এবার বাকিতে ক্রয়। তাহলে বাকিতে ক্রয় মানে পাওনাদার। পাওনাদারের ক্ষেত্রে কয় মাসের কথা বলছিল? 1 মাস না 2 মাস? 2 মাস 1 মাস। এই উল্টাপাল্টা বলো কে? 1 মাস। পাওনাদারের ক্ষেত্রে কয় মাসের কথা বলছে? 1 মাস। 1 1 মাস। মাসের কথা বলছে। তাহলে জুলাই মাসেরটা কোন মাসে পড়বে? জুনে স্যার। তাহলে জুনের পার্সেস কত টাকা আছে? 4,20,000। এই 4,20,000 কি 10% পাওনাদার নাকি 90% পাওনাদার? 90% স্যার। গুড। তাহলে 4,20,000 90%। আগস্টেরটা কোন টাকার উপর 90% ধরবো? জুলাইয়ের উপরে স্যার। কত টাকার টাকাটা বলো? 5 লাখের উপরে স্যার। সেপ্টেম্বরেরটা কোন টাকার উপর ধরবো? আগস্টের 4,50,000। গুড। তাহলে 4,20,000, 5 লাখ এবং 4,50,000 এই তিনটার উপর আমরা 90% করে দেবো। তাহলে 4,20,000 90% 3,78,000, এরপর হবে 4,50,000, এরপর হবে 4,05,000। টু ক্রেডিট অর্থ ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখো নিয়ম অনুযায়ী রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা আমাদের শেষ। পাওনাদারও দিয়ে কাস্টমার মানে হচ্ছে ডেপ্টরসে পান দিয়ে দিছি, সাপ্লাই মানে পাওনাদারে কাজ করে ফেললাম। এখন বি নাম্বারটা আমরা ধরবো লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এন্ড আদার, মানে এই ওয়েজেস এবং আদার দুইটাই ক্ষেত্রে বলছে হাফ মান্থ। তাহলে হাফ মান্থের ক্ষেত্রে নিয়ম কি? আগের মাসে অর্ধেক, পরের মাসে কি অর্ধেক। অর্ধেক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আগের মাস এবং পরের মাস আমরা কোন মাস করব? প্রথমে জুলাই মাস। তাহলে এই জুলাই মাসে আমাদের ওয়েজেস ছিল হচ্ছে 2,40,000, এর অর্ধেক নিব। আর জুন মাসে 2,20,000, এর কি অর্ধেক। ঠিক আছে? অর্ধেক দেবো স্যার। এখন জি এটার স্যার। অর্ধেক এটার অর্ধেক, কথাটা মানে যদি শর্টকাটে বলি তাহলে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে সেই অর্ধেক করতে হবে না? জি স্যার। তাহলে 2,20,000 এবং 2,40,000 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই আমাদের মানটা কি বের হয়ে যাবে। তাহলে জুলাই মাসেরটা আমরা বের করব কি? জুনের 2,20,000 এবং জুলাই 2,40,000 দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 দিয়ে ভাগ করবো। এখন আগস্টে যখন বের করব তখন কোনটা যোগ করে 2 দ্বারা ভাগ করব? জুলাই আর আগস্ট স্যার। তাহলে বলো টাকাগুলি বলো। এত 2,40,000 আর 2 লাখ স্যার। যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করবে স্যার। সেপ্টেম্বরে কত যোগ কত ভাগ 2 দিব বলো? স্যার 2 লাখ 1,80,000 যোগ 2 লাখ ভাগ 2। রাইট, বুঝতে পারছেন। তাহলে যেটা আপনারা বললেন ওই টাকাগুলি আমরা এই যে এখানে লিখে দিছি। হ্যাঁ, এগুলা মুখে মুখে বের করলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে 2,30,000, 2,20,000 এবং 1,90,000। তাহলে ওয়েজেসটা আমি বলে দিলাম। তাহলে এখন আদার এক্সপেন্সটা আপনারা বলেন তো দেখি, জুলাইটা বের করবো কিভাবে? একবার টাকা বলবো, এত যোগ এত ভাগ 2। জুলাই মাসে বলবো স্যার। হ্যাঁ, জুলাই মাসের আমরা আদার এক্সপেন্সের টাকাটা বের করবো কিভাবে বলো? 70,000 যোগ 60,000 ভাগ 2। গুড। আগস্টেরটা? আগস্টের 60,000 যোগ 70,000 ভাগ 2। আর সেপ্টেম্বরে? সেপ্টেম্বর এটা 50,000 যোগ
60,000 ভাগ 2 সমান 55,000 হবে সেপ্টেম্বর। ওকে, তাহলে 65 এবং কত 55, বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের সমন্বয় 1 নাম্বার শেষ, সমন্বয় 2 নাম্বার শেষ, সমন্বয় 3 নাম্বারের কাজ আমরা করে ফেলাইছি। এবার আমরা ডি তে চলে যাব, সেলস কমিশন। সেলস কমিশন জানি কয় মাস আমরা কাউন্ট করছিলাম? 3 মাস। 3 মাস। তাহলে জুলাইয়ের 3 মাস আগে কি মাস বলো দেখি? জুলাই এপ্রিল মাস। মাসে তাহলে এপ্রিল মাসের সেলস ছিল 8 লাখ টাকা। 8 লাখ টাকার কয় পার্সেন্ট কমিশন? 2% স্যার। এই যে 2% অন সেলস। তাহলে আগস্টের কত টাকার উপর 2% ধরবো? মে মে মাস রুপি স্যার 8 লাখ। তারপরে সেপ্টেম্বরের কোন 8 টাকার লাখ। উপর আমরা 2% ধরবো? জুনের 7,50,000 স্যার। এই তো বুঝতে পারলাম। তাহলে 8 লাখের 2% 16, 8 লাখের 2% 16, 7,50,000 2% 15,000 টাকা। তাহলে আমরা এখানে লিখছি 16, 16, 15। কমিশন ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমাদের ডি নাম্বারটা গেল। এবার ই নাম্বারে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা শুধু লেখা আছে আগস্টের। তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা শুধুমাত্র আগস্ট মাসেই হবে। তো এই যে ট্যাক্স পেড আমরা লিখছি শুধুমাত্র আগস্ট মাসে দিছি 40,000। এরপরে রেন্ট পেড বলছে পার মান্থ। তাহলে পার মান্থ মানে কি? জুলাই দিতে হবে, আগস্টে দিতে হবে, সেপ্টেম্বরে দিতে হবে। এর জন্য 3 মাসের জন্য আমরা হচ্ছে 3,000, 3,000, 3,000। আর প্ল্যান পার্সেস কি প্রতি মাসে দিতে হবে না, শুধুমাত্র জুলাইয়ের জন্য হবে? জুলাই হবে স্যার 3 শুধু। জুলাই জুলাই। 1 লাখ। তাহলে লিখছি প্ল্যান পার্সেস জুলাই 1 লাখ, আর বাদ বাকি দুইটা কি? 0, 0। তাহলে সবগুলো রিকোয়ারমেন্ট পড়া আমাদের কমপ্লিট। তার মানে আমাদের অঙ্কটাও কমপ্লিট। এখন জাস্ট শুধুমাত্র হিসাবটা ক্লোজ করব। কিভাবে? রিসিভ এই 3টা যোগ করে 9,40,000, আর পেমেন্টের সবগুলো যোগ করে 8,42,000। এখন 9,40,000 থেকে 8,42,000 যদি বাদ দেয়, ব্যালেন্স সিটি দাঁড়ায় 98,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। এখন জুলাই মাসের যেটা ব্যালেন্স সিটি, সেটা আগস্টের জন্য কি ব্যালেন্স? ব্যালেন্স বিডি। এখন এই 3টা যোগ করে 8,58,000, আর এই সবগুলো যোগ করে 8,39,000। 8,58,000 থেকে 39 বাদ দিয়ে ব্যালেন্স সিটি দাঁড়ায় 19,000। এখন আগস্টের জন্য যেটা ব্যালেন্স সিটি, সেটা সেপ্টেম্বরের জন্য কি? ব্যালেন্স বিডি। এই 3টা যোগ করে 9,09,000, আর এই সবগুলো যোগ করে 7,03,000। 9,09,000 থেকে 7,03,000 যদি বাদ দেই, ব্যালেন্স সিটি দাঁড়ায় 2,06,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। ক্লিয়ার ক্যাশ বাজেটটা? জি স্যার, ক্লিয়ার। এখন বলেন বেসিক কোশ্চেন 1 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি প্রশ্নে নিয়ে যাই। স্যার এখানে ক্রেডিট অ্যালাউড কাস্টমার ফর 2 মান্থ। হুম, এখানে যদি 4 মান্থ বলতো তাহলে আমরা 4 মাস আগে দিতাম হ্যাঁ, স্যার। জুলাইয়ের 4 মাস আগে। জুলাইয়ের 4 মাস আগে দিতাম। জুলাইয়ের জি 4 মাস বুঝতে আগে পারছি মানে স্যার। মার্চ মাস, তখন মার্চ মাসের তথ্য দিয়ে থাকতো। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। যে কয় মাসে থাকবে, আমরা যে কয় মাসে থাকবে, যে মাসের করব ঠিক তার আগে ওই কয় মাস আগাইতে হবে। ঠিক আছে? পিছনে না কিন্তু, আগে জি আগে স্যার। আগে আগে আগাইতে হবে। জি স্যার, ওকে, বুঝতে পারছি স্যার অঙ্কটা। তাহলে বেসিক কোশ্চেন 1 নাম্বার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই নাকি স্যার এবং ম্যাডামটা? জি স্যার। এই হুবহুব অঙ্ক কিন্তু আমি কিছু অঙ্ক দিব। আসেন আমরা বেসিক কোশ্চেন 2 নাম্বারটা একটু পড়ে আসি। বেসিক কোশ্চেন 2 নাম্বারটা প্রশ্নে বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ এবিসি লিমিটেড প্রিপেয়ার এ ক্যাশ বাজার ফর 3 মান্থ এন্ডিং নভেম্বর 3। তাহলে 3 মাসের ক্যাশ বাজার করতে বলছে, কোন মাসে শেষ হবে? নভেম্বর। তাহলে 3 মাসের ক্যাশ বাজার শেষ হবে নভেম্বর, তাহলে কোন কোন মাসে বাজার করতে হবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। অক্টোবর, নভেম্বর। তাহলে কয় মাস বলো দেখি? 3 মাস। 3 বলছে দ্য মাস। ব্যাংক ব্যালেন্স অন 1 সেপ্টেম্বর ওয়াজ, টাকা হচ্ছে 10,000 টাকা। মানে সেপ্টেম্বর মাসে ব্যালেন্স বিডি দিয়ে আছে কত টাকা? 10। 10,000 টাকা। আমাদের মাসের তথ্য দিয়ে আছে টোটাল 5 মাসের তথ্য দিয়ে আছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। কিন্তু বাজেট করবো কয় মাসের? 3 মাসের, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এখন আমাদের এখানে আইটেম দিয়ে আছে সেলস। সেলস একটা কি আইটেম? রিসিভ আইটেম। রিসিভেবল আইটেম। পারচেজ, ওয়েজেস, ফ্যাক্টরি এক্সপেন্স, অফিস এক্সপেন্স, সবগুলো কি আইটেম? পেমেন্ট আইটেম। পেমেন্ট আইটেম। পেয়েবল। এগুলা সব পেমেন্ট আইটেম। এখন আমাদের সমন্বয়গুলি যা আছে আমরা এক নজর পড়ে তারপর আমরা অঙ্ক শুরু করব। সমন্বয়টা একটু ভালো করে দেখি। লেখা আছে কি, এ সেলস কমিশন অ্যাট 4% অন সেলস। সেলসের উপর 4% ধরতে হবে। মাস সম্পর্কে বলছে অ্যান্ড ডিউ ইন দ্য মান্থ
following the month in which the sales due are collected in payable. বলছে যে সেলসটা যে মাসে কালেক্ট করবে অর্থাৎ দেনাদারে যে মাস থাকবে ফলোইং দ্য মান্থ, মনে করো দেনাদার আছে 2 মাস, তাহলে 2 মাসের সাথে ফলোইং মান্থ বলছে তারও কয় মাস যোগ করতে হবে? 1 মাস যোগ করতে 1 হবে। মাস যোগ করতে হবে। মানে দেনাদার আছে 3 মাস, তাহলে 3 এর সাথে আরো কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। 1 যোগ 1 করতে হবে। মাস। মনে রাখেন তাহলে দেনাদারটা যে কয় মাস হবে তার সাথে আরো কত যোগ করব? 1 যোগ করব। 1 এটা হলো সেলস কমিশন সম্পর্কে বললাম। তাহলে সেলস কমিশন কি রিসিভের মধ্যে দেই না পেমেন্টের মধ্যে দেই? পেমেন্টের ভিতর। পেমেন্টের ভিতরে। এবার বসে ফিক্সড অ্যাসেট 65,000 টাকা উইল বি পারচেজ ইন সেপ্টেম্বর। সেপ্টেম্বরে ক্রয় করছে কিন্তু বলছে টু বি পেইড ইন দ্য ফলোইং মান্থ, মানে সেপ্টেম্বরে ক্রয় করছে কিন্তু দিছে হচ্ছে পরের মাসে মানে অক্টোবর মাসে। তাহলে ফিক্সড অ্যাসেটটা টাকা দিতে হবে শুধুমাত্র কোন মাসের জন্য? অক্টোবর মাসের জন্য। কোন মাসের জন্য বলো দেখি? অক্টোবর। তাহলে ফিক্সড অ্যাসেটটা আমরা কি সেপ্টেম্বরের জন্য দিব নাকি শুধু অক্টোবরের জন্য দিব? শুধু অক্টোবরের শুধু জন্য। অক্টোবরের জন্য। জন্য। এবার বলছে 20,000 টাকা ইন রেসপেক্ট অফ ডিভেঞ্চার ইন্টারেস্ট উইল বি পেইড ইন অক্টোবর। তাহলে ডিভেঞ্চারের ইন্টারেস্ট 20,000 টাকা কোন মাসের জন্য হবে? শুধুমাত্র অক্টোবরের জন্য। অক্টোবরের জন্য হবে। তাহলে ডিভেঞ্চারের ইন্টারেস্ট পেইড করা হয়, এটা একটা কি পেমেন্ট আইটেম। তাহলে ফিক্সড অ্যাসেট এবং ডিভেঞ্চার অফ ইন্টারেস্ট দুইটাই পেমেন্ট আইটেম। এবার বলছে দ্য পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু কাস্টমার। এই যে কাস্টমার মানে কি ডেপ্টরস না ক্রেডিটরস? কাস্টমার মানে কি দেনাদার না পাওনাদার? পাওনাদার। থাপড়িয়ে ক্লাসটা বের করে দিব। দেনাদার স্যার। এই মাত্র পড়াইলাম কাস্টমার মানে দেনাদার, এখন বলতেছে পাওনাদার। ক্লাসে কি মনোযোগ আছে না নাকি নাই? কাস্টমার মানে কি বলো তো দেখি আবার? দেনাদার স্যার। দেনাদার। দেনাদার। দেনাদার ক্ষেত্রে কয় মাসের কথা বলছে? 2 মাস। 2 মাস। 2 মান্থ। তাহলে দেনাদারের ক্ষেত্রে আমরা 2 মাস যাব। হ্যাঁ, যেহেতু দেনাদার 2 মাস, তাহলে সেলস কমিশন বলছে ফলোইং মান্থ, তাহলে সেলস কমিশন কয় মাস লাগাইতে হবে? আর 1 মাস স্যার যোগ তাহলে করতে হবে। তাহলে সেলস কমিশনে কয় মাস আগে যাব আমরা? 3 মাস। 3 মাস। গুড। And 1 month credit is obtained from the supplier of goods. তাহলে সাপ্লাইয়ের ক্ষেত্রে বলছে 1 month। তাহলে সাপ্লাইয়ের ক্ষেত্রে কয় মাস বলো দেখি? 1 মাস। 1 And মাস। সাপ্লাই মানে কি দেনাদার না পাওনাদার বলো দেখি? পাওনাদার স্যার। পাওনাদার। অ্যাকাউন্ট। তাহলে দেনাদার ক্ষেত্রে 2 মাস পেলাম, পাওনাদার ক্ষেত্রে কয় মাস পেলাম? 1 মাস পাইলাম। Wages are paid on average fortnightly on 1st and 16 of each month. মাসের প্রথম দিন একবার দেয় আর মাসের 16তম দিনে দেয়। তার মানে মাসে কয়বার দেয় বলো দেখি? 2 বার। 2 বার দেয়। ঠিক আছে, তাহলে মাসে দিবে কয়বার? 2 বার। তাহলে 2 বার। ওয়েজেসটা হবে মাসে 2 বার, মানে কি হাফ মান্থ। তাহলে হাফ মান্থের ক্ষেত্রে আমরা নিয়মটা কি পড়াইছিলাম? যে মাসে করব এই মাস এবং তার আগের মাস দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করব। কথা বুঝেই পারছি? জি স্যার। তাহলে ওয়েজেসের ক্ষেত্রে কাজ শেষ। এরপরে শেষে বলছে এক্সপেন্স। এক্সপেন্স মানে হচ্ছে ফ্যাক্টরি এক্সপেন্স এবং অফিস, এই দুইটাকেই বোঝানো হয়েছে। এক্সপেন্স আর পেড ইন দ্য মান্থ ইন হুইচ দে আর কি ডিউ। বলছে এক্সপেন্সের টাকা যে যে মাসে আছে ওই মাসে কি আছে বাকি আছে। অর্থাৎ ফ্যাক্টরি এক্সপেন্স এবং অফিস এক্সপেন্সের ক্ষেত্রে কোনো মাস আগাইতে হবে না, যে যে মাসেরটা ওই মাসে দিতে হবে। যেমন ফ্যাক্টরি এক্সপেন্স সেপ্টেম্বরে 4,200, সেপ্টেম্বরে 4,200 টাকা দিব। অক্টোবরে 5,100 আছে, অক্টোবরের জন্য 5,100 হবে। নভেম্বরে 6,000 টাকা দিতে হবে। ফ্যাক্টরি অফিস এক্সপেন্স একই 14,000, 16,000, 13,000, যে যে মাসেরটা ওই মাসে আমরা কি করব দিয়ে দিব। কথা বুঝছেন? জি স্যার। তার ব্যাপারে আমরা অঙ্ক শুরু করব। প্রথমে কোম্পানির নাম এবিসি লিমিটেড, ক্যাশ বাজেট 3 মান্থ এন্ডিং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। প্রথমে ব্যালেন্স বিডি। সেপ্টেম্বরের জন্য ব্যালেন্স বিডি একদম শুরুতে ছিল 10,000 টাকা, তাহলে আমরা এখানে দিয়ে দিছি 10,000 টাকা। এবার রিসিভের মধ্যে প্রথমে আমরা আগের অঙ্ক দিয়েছিলাম ক্যাশ সেলস, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে নগদ বিক্রয় নিয়ে কোনো কথা বলা নাই। ঠিক আছে, তাহলে ক্যাশ সেল বাদ। এবার ডেপ্টরসের ক্ষেত্রে জানি কয় মাসের কথা বলছিল? ডেপ্টরসের ক্ষেত্রে কয় মাস পড়ছিলাম আমরা? 2 মাস স্যার। 2 মাস। কানারা চোখেই দেখে না। এই যে কাস্টমার মানে ডেপ্টরস, এতবার বলতেছি এটা এখন পর্যন্ত মনে রাখতে পারতেছে না। কাস্টমার মানে কি? ডেপ্টার। ডেপ্টরসের ক্ষেত্রে 2 মাস। এখন আগের অঙ্কে ডেপ্টরসের পার্সেন্ট ছিল 90%,
কারণ নগদে ছিল 10, তাহলে বাকিতে কত ছিল 90। কিন্তু এই অঙ্কে নগদে বিক্রয় বলতে কোনো পার্সেন্ট কি উল্লেখ আছে? নেই। না নাই। তাহলে এই অঙ্কের মধ্যে পুরা টাকাটাই, সেলসের পুরা টাকাটাই হবে কি দেনাদারের টাকাটা। তাহলে এখন আমি যেহেতু এখানে আমি সেপ্টেম্বরের জন্য করব, তাহলে সেপ্টেম্বরের আগের 2 মাস কি মাস বলো দেখি? জুলাই জুলাই মাস। তাহলে জুলাই জুলাই মাসে দেনাদার ছিল 80,000 টাকা। জুলাই মাসে বিক্রয় ছিল 80,000 টাকা। এটা সেপ্টেম্বরের জন্য কি দেনাদার। তাহলে অক্টোবরের জন্য কত হবে? আগস্টের স্যার অক্টোবরের জন্য আগস্ট হ্যাঁ বলেন, ৭৬,৫০০ টাকাটা বলেন। ৭৬,৫০০ স্যার হ্যাঁ, আর ৭,৫০০ নভেম্বরের জন্য কত হবে? স্যার সেপ্টেম্বর ৭৮,০০০ ৭৮,000। তাহলে এই যে আমরা তাই দিছি দেখো, 80,000, ৭৬,৫০০ এবং ৭৮,000। বুঝতে পারছি? জি স্যার আর যদি পার্সেন্ট থাকতো, নগদেরটা নগদে, বাকিটা দেনাদার বা পাওনাদার ক্ষেত্রে আসতো। তো রিসিপশন হিসেবে পেমেন্টের মধ্যে টু ক্রেডিটর্স। ক্রেডিটর্সের ক্ষেত্রে আমাদের কয় মাসের কথা বলছিল? 1 মাস। ১ মাস স্যার তাহলে এখন 1 মান্থ সেপ্টেম্বরের 1 মাস আগে হচ্ছে আগস্ট মাস। তাহলে আগস্ট মাসের পার্সেস কত ছিল? ৪২,০০০ টাকা। তাহলে সেপ্টেম্বরের পাওনাদার হচ্ছে 42। তাহলে অক্টোবরের জন্য কত হবে? ৩৮,৫০০ নভেম্বরের জন্য ৩৭,৫০০ ৩৭,০০০ টাকা। তাহলে এই যে দেখেন লিখছি 42,000, 38,500 এবং 37,500। ক্রেডিটর্স ক্লিয়ার? জি জি স্যার স্যার। তাহলে দেনাদার পাওনাদার কাজ আমরা শেষ করলাম। এখন আমরা সমনে আসি, সেলস কমিশন 4% ধরতে হবে। অ্যান্ড সেলস কমিশন বলছে ফলোইং দ্য মান্থ, যে মাসে কালেক্ট করবো তার আগে। তাহলে দেনাদার ছিল 2 মাস, 2 এর সাথে আরেক যুগের কত হয় বলো দেখি? জুলাই ৩ মাস। আমি বলছি দেনাদার ছিল 2 মাস, 2 এর সাথে এক যুগ করলে কয় মাস হয়? ৩ মাস স্যার ওটা 3 3 মাস। মাস হয়। এখন সেপ্টেম্বরের আগের 3 মাস, সেপ্টেম্বরের 3 মাস আগে কি মাস বলো দেখি? জুলাই মাস ধ্যাৎ, কার এখনকার। জুন তো হয় গণাই স্যার। গণাই পারে না। সেপ্টেম্বরের ৩ মাস থেকে জুন। সেপ্টেম্বরের 3 মাস আগে কি মাস? জুন মাস। জুন মাস। কিন্তু জুন মাসের তথ্য কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? না স্যার। না দেয়া নাই। তাহলে জুন মাসের যেহেতু তথ্য দেয়া নাই, তাহলে সেপ্টেম্বরের জন্য সেলস কমিশন 0। কথা বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। সেপ্টেম্বরের জন্য আমাদের সেলস কমিশন হতে হবে 3 মাস আগে। তাহলে 3 মাস আগে মানে জুন মাস, এন্ড জুন মাসে কোনো সেলস দেয়া নাই। তার মানে সেপ্টেম্বরের জন্য সেলস কমিশন কি হবে? 0 হবে। 0 এই হবে জন্যই যে সেলস কমিশনের টাকা, সেপ্টেম্বরের টাকাটা কি হয়েছে? 0 হয়ে গেছে। এন্ড সেপ্টেম্বরে 0, কিন্তু বাদ বাকি কি 0? তা হতেও পারে, না হতে পারে। তাহলে অক্টোবরের 3 মাস আগে কি মাস বলো দেখি? জুলাই মাস অক্টোবরের ৩ মাস আগে জুলাই। তাহলে জুলাই মাসে তো দিয়ে আছে। তাহলে এই 80,000 টাকা কয় পার্সেন্ট ধরবো সেলস কমিশন? 4% 4%। শেষ। নভেম্বরের 3 মাস আগে কি মাস? আগস্ট মাস আগস্ট আগস্টের হবে ৭৬,৫০০ ৭৬,৫০০ টাকা কয় 4%। পার্সেন্ট? 4%। 4% 4%। তাহলে বাদ বাকি দুইটা হলো, তাহলে 3,200 আর 3,060 টাকা। বুঝতে পারছেন? এন্ড জি সেপ্টেম্বরের স্যার। সেলস কমিশন হলো না কেন? কারণ সেপ্টেম্বরের 3 মাস আগে হচ্ছে জুন মাস। জুন মাসের সেলস নাই, এর জন্য কমিশন নাই। বুঝতে পারছি? জি জি স্যার স্যার। তাহলে আমাদের সেলস কমিশন গুলো এরপর ফিক্সড আছে। 65,000 টাকা কিনছে সেপ্টেম্বর, কিন্তু পেড করব তারপরে। তাহলে সেপ্টেম্বরের পরে কি মাস? অক্টোবর মাস। অক্টোবর মাস স্যার তাহলে ফিক্সড অ্যাসেট টাকাটা, এই ফিক্সড অ্যাসেট টাকাটা শুধুমাত্র আমরা অক্টোবরের টাকা দিব, সেপ্টেম্বর এবং নভেম্বরের টাকা নাই। ক্লিয়ার? জি জি স্যার ওকে, ফিক্সড অ্যাসেট গেল। ফিক্সড অ্যাসেটের পরে 20,000 টাকা ছিল ডিভেঞ্চার ইন্টারেস্ট। এটা কোন মাসের জন্য শুধু হবে? ইন অক্টোবর। অক্টোবর। তাহলে আমরা এখানে অক্টোবর। লিখছি ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার, অক্টোবরের জন্য 20,000 টাকা দিছে। এরপরে গেল, এবার কাস্টমার সাপ্লাইয়ের কাজ আমরা করছি। ওয়েজের সম্পর্কে বলছিল হাফ মান্থ। তাহলে ওয়েজেসের টাকা কিভাবে বের করবো? সেপ্টেম্বরের টাকা আছে 5,800, এই টাকা এবং তার আগের মাস দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ করবো? 2 দ্বারা 2 দ্বারা ভাগ। তাহলে 5,800 টাকা হবে। অক্টোবরে কত কত যোগ করে কয় দ্বারা ভাগ করবো বলো? অক্টোবর 5,900 এবং 5,800 যোগ করে 2 দ্বারা ভাগ। গুড। আর নভেম্বরের জন্য? 5,900 যোগ 5,900 ভাগ 2, 5,900 হবে answer। গুড। তাহলে দেখেন এই যে ওয়েজেস 5,800, 5,850 এবং 5,900 টাকা। ঠিক আছে? জি জি। স্যার তাহলে ওয়েজেস গেল। ওয়েজের পরে এক্সপেন্স। এক্সপেন্স মানে কি? এই ফ্যাক্টরি এবং অফিস, এই দুইটা কি বোঝাইছে? যে মাসেরটা ওই মাসে। তাহলে সেপ্টেম্বরে 4,200, 5,100, 6,000। আর এখানে কত? 14, 16, 13। তাহলে আমরা এখানে তাই দিছি। এই যে 4,200, 5,100, 6,000, 14, 16, 13,000। ক্লিয়ার? জি জি। স্যার তাহলে আমাদের সবকিছু পড়া শেষ। এখন আমরা ব্যালেন্স শিট বের করব।
তাহলে সেপ্টেম্বরে ব্যালেন্স বিডি এবং রিসিভ দুটো টাকা যোগ করে 90,000 এবং পেমেন্টের সবগুলো টাকা যোগ করে 66। 90 থেকে 66 বাদ দিলে ব্যালেন্স সিডি দাঁড়ায় 24,000 টাকা। তাহলে জুলাই যারা সিডি, অক্টোবরের জন্য সেটা কি বিডি। ব্যালেন্স বিডি। বিডি। এই দুইটা যোগ করে হবে 1,05,000 আর পেমেন্টের সবগুলো যোগ করে 1,53,650। 1,05,000 থেকে 1,53,650 টাকা বাদ দিলে হবে 53,150 টাকা হলো মাইনাসের। ব্যালেন্স সিডি মাইনাসের কত পাইলাম 53,150। এখন 50 অক্টোবরের জন্য যেটা ব্যালেন্স সিডি সেটা নভেম্বরের জন্য কি ব্যালেন্স বিডি। এই যে ব্যালেন্স বিডি। বিডি। এখন 78,000 সাথে 53,100 টাকা এটা কি যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো স্যার। বিয়োগ করে হবে 24,850 আর এই সবগুলো যোগ করে 64,460। 24,850 থেকে 65,460 টাকা বাদ দিলে মান পাবো 40,610 টাকা। বুঝতে পারছি? মাইনাসের 40,610। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। তাহলে ক্লিয়ার। আমি দুইটা ক্যাশ বাজেটের অঙ্ক করে দিলাম। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আগে প্রশ্ন করেন, এরপর আপনাদের বাসায় কাজ থাকবে। স্যার স্কল করে একটু পড়ে নেন স্যার যাও, বলো। প্রশ্ন। স্যার এই সেলস কমিশনের 3 মাস হলো, এটা একবার যদি একটু বলতেন আর একটু। সেলস কমিশনের 3 মাসটা কিভাবে বলো নাকি? সেলস কমিশন হিসেবে বলছিল যে ডিউ ইন দ্য মান্থ, ফলোইং দ্য মান্থ। ফলোইং দ্য মান্থ মানে কয় মাস যোগ করতে হবে? 1 মাস যোগ 1 মাস যোগ করে। ইন হুইচ দ্য সেলস ডিউ আর কালেক্টেড, মানে সেলস যে মাসে কালেক্ট করবে। তাহলে সেলস কালেক্ট করে কি দেনাদার ক্ষেত্রে। এখন এই যে কাস্টমার ক্ষেত্রে কয় মাস ছিল আমাদের? 2 মাস। 2 মাস। তাহলে 2 মাসের দেনাদার ক্ষেত্রে যে 2 মাস ছিল, এই 2 মাসের সাথে আর ওখানে ফলোইং মান্থ ছিল। তাহলে 2 এর সাথে আর 1 যোগ করে কত হবে? 3 মাস হবে। জি স্যার বুঝতে পারছি। সেলস কারেক্ট দেন আদে। জি স্যার ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার ক্লিয়ার বুঝতে পারছি। ওকে। আর কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। এবার আসেন না আমরা স্যার। তাহলে একটু বাসার কাজ দেই। বাসার কাজের মধ্যে এই যে বেসিক এই যে এক্সারসাইজ 1 নম্বর অঙ্কটা, এটা বেসিক কোশ্চেন 1 এর হুবহুব অঙ্ক। ঠিক আছে? এটা আপনাদের বাসার কাজ থাকবে। এক্সারসাইজ 2 বেসিক কোশ্চেন 1 এর অঙ্ক। এক্সারসাইজ 1, 2 আপনাদের বাসার কাজ থাকবে। 1, 2 আর এগুলা আমাকে করে দিতে হবে। করে দিলে আপনারা পারবেন। এই যে এক্সারসাইজ 7 নাম্বার। এক্সারসাইজ 1, 2, 7 বেসিক কোশ্চেন 1 এর অঙ্ক। এর জন্য এগুলা আমি পড়াবো না। আ না, এগুলা নাই। তাহলে আপনাদের টোটাল 3টা বাসার কাজ থাকবে। আপনারা একটু ভালো করে দেখেন। এক্সারসাইজ 7 এটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। এক্সারসাইজ 1 এবং 2। এক্সারসাইজ 1 কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক আর এক্সারসাইজ 2 হচ্ছে ম্যানেজমেন্ট 2020, অ্যাকাউন্টিং 2013 আর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং হচ্ছে 2016 সালের অঙ্ক। তাহলে এক্সারসাইজ 1, 2 এবং 7 এই 3টা অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকবে, সাথে বেসিক কোশ্চেন 1 এবং 2। আপনারা যখন করবেন আগে বেসিক কোশ্চেন 1 এবং 2 হাতে কলমে ভালো করে করবেন। এরপর এক্সারসাইজ 1, 2 এবং 7 করবেন। ঠিক আছে? স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি স্যার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে।